আজ নজরে অবশ্যই সুপ্রিম কোর্ট, কারণ 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ কি তা জানা যাবে আজ। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে নাকি তা খারিজ করবে দেশের সর্বোচ্চ আদালত। আজ এসএসসি চাকরি বাতিল মামলার রায় ঘোষণা প্রধান বিচারপতির বেঞ্চে। সকাল 10:30টায় রায়। কথা বলবো অর্ণব আমার সহকর্মীর সঙ্গে। অর্ণব, এই রায়ের গুরুত্ব ঠিক কোথায়? 2016 সালের নিয়োগ প্রক্রিয়া রাজ্যের স্কুল সার্ভিস কমিশন করে এবং 4টে প্রক্রিয়া নিয়ে সেখানে প্রায় 26,000-এর মতো শিক্ষক বা শিক্ষক কর্মচারী বা কর্মচারী প্রত্যেকে নিয়োগ হয় এবং সেই নিয়োগ বাতিল করে দেয় গত বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ দেবাংশু প্রসাদ। এবং সেই নির্দেশ সুপ্রিম কোর্টে মামলা করে প্রায় 11 মাস 25 মাস তার শুনানি শেষে আজকে তার রায় দেন। এক্ষেত্রে 26,000 চাকরি যে বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, সেই চাকরি বাতিলের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে থাকে কিনা, নাকি যোগ্য অযোগ্য অর্থাৎ যোগ্য মেধাবীদের চাকরির পক্ষে কার্যত সব পক্ষই মতামত জানিয়েছে, কিন্তু যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করা যায়নি। কার্যত বিভিন্ন রকমের তথ্য এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য বা সিবিআই তরফে দেওয়া হয়েছে। এই অবস্থায় সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেদিকে তাকিয়ে সেক্ষেত্রে 26,000 চাকরি বাতিল হবে, নাকি যে ওএমআর যেটা হ্যাজ ভ্যালু সিবিআই দাবি করেছিল সে শুনানি দিন সেটা ম্যাচ করেছে, অর্থাৎ অরিজিনাল হ্যাজ ভ্যালু অর্থাৎ যে ডেটা স্ট্যান্ডার্ড ওএমআর থেকে যেটা তোলা হয়েছিল পিডিএফ ফরম্যাটে সেটা অরিজিনাল পঙ্কজ বংশালের কাছ থেকে উদ্ধার হার্ড ডিস্কে পাওয়া গেছে। সেই ওএমআরকে ধরি নতুন করে পুনর্বিন্যাস হবে। এই পুরো প্রক্রিয়াটা পুরোটাই এখন নির্ভর করছে সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার উপর। কাজেই 5,000 থেকে 5,500 চাকরি বাতিল এটা কার্যত রাজ্য বলো, এসএসসি বলো, মধ্যশিক্ষা পর্ষদ বলো, প্রত্যেককেই স্বীকার করে নিয়েছে বিভিন্ন ভাবে তাদের রিটিন স্টেটমেন্ট সুপ্রিম কোর্টে দিয়ে। কাজেই এই জায়গায় চাকরি বাতিলের নির্দেশ কিভাবে সুপ্রিম কোর্ট কার্যকর করে বা সেটা আদৌ রাখে কিনা, নাকি যেরকম চলছিল অ্যাজ ইট ইজ রক্ষা কবচ নিয়ে সেরকমই চলবে, পুরোটার জন্য কিছুক্ষণ 1.5 ঘন্টা সময়ের অপেক্ষা, তারপরে বিষয়টি ফয়সালা হয়ে যাবে। একদমই, অনেক ধন্যবাদ অর্ণব। লোকসভায় পাস ওয়াকফ সংশোধনী বিল। দীর্ঘ আলোচনার পর ভোটাভুটি হয় 288 বনাম 232 বহুমতে টার্গেট হাসিল শাসক শিবিরের। আজ রাজ্যসভায় পেশ হবে বিল। কি হতে চলেছে আমরা কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, দেখো, গতকাল আমরা দেখেছি মধ্যরাতের পরে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেটি বহুমতের ভিত্তিতে পাশ করিয়েছে সরকার পক্ষ লোকসভা, এবং আজকে রাজ্যসভায় পেশ করানোর কথা এই বিলের। এবং গতকালের যেটা দুটো অত্যন্ত সিগনিফিকেন্ট বিষয়, যখন এই বিল পাশ করানো হয় তখন এক যদিও বিজেপির তরফ থেকে হুইপ জারি করা ছিল, তবুও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন না। দ্বিতীয়, যে বিরোধীদের তরফ থেকে যে সমস্ত প্রস্তাব রাখা হয়েছিল তার সমস্ত প্রস্তাবই কিন্তু খারিজ হয়। বেশ কিছু প্রস্তাবের ক্ষেত্রে ডিভিশনের পরিস্থিতি তৈরি হয়, ভোটাভুটি হয়, কিন্তু যে সমস্ত প্রস্তাব রাখা হয়েছিল সেই সমস্ত প্রস্তাব কিন্তু খারিজ হয়ে যায় অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে। ফলে বহুমত তো সরকার পক্ষ পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 288 বনাম 232 এই ভোটাভুটিতে চূড়ান্ত ফলাফলে অ্যামেন্ডমেন্ট বিল লোকসভায় পাশ হয়ে গেছে এবং আজকে রাজ্যসভায় এই বিল আসার কথা আছে। আর রাজ্যসভার জন্য 8 ঘন্টা আলোচনার সময় চূড়ান্ত করা রয়েছে এবং তারপর রাজ্যসভায় পাশ হওয়ার পর আইনের পথে এগোবে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। ধন্যবাদ মৈত্রী। ওয়াকফ সংশোধনী বিলের নামে দেশে বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। My parliament members also, they are fighting for Waqf today because the Jumla party is only one point program to divide the country, and they believe only divide and rule policy. What we don't. আমাদের কনস্টিটিউশন আমরা মানি। আগে কনস্টিটিউশনকে শ্রদ্ধা করো, তারপরে কারো অধিকার কেড়ো। মধ্যরাতে লোকসভায় মণিপুর নিয়ে আলোচনা। মণিপুরে রাষ্ট্রপতি শাসনেই শিলমোহর দিয়েছে কেন্দ্র। দীর্ঘ আলোচনা হয়েছে এবং তারপর রাত 2:45 শিলমোহর কেন্দ্রের। এই নিয়ে আরো বিশদে জানবো। মৈত্রী রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রী, কি হলো আলোচনায়?
দেখো, গতকাল মধ্যরাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে ওয়াকফ বিল পাশ হওয়ার পর রাত প্রায় 1টার পরে এই মণিপুর নিয়ে আলোচনা, অর্থাৎ মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি হওয়া তাই নিয়ে আলোচনা শুরু হয় এবং সেখানে সরকার এবং বিরোধী পক্ষের তরফ থেকে আলোচনা করা হয় এবং আলোচনার শেষে জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে তিনি উল্লেখ করেন যে কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছিল যে মণিপুরে একেবারে মণিপুরের সরকার পড়ে যাবে সেই আশঙ্কায় থাকার কারণেই রাষ্ট্রপতি শাসন প্রায় 2 বছর বাদে জারি করা হয়েছে, যখন অনেক মানুষের মণিপুরে মৃত্যু হয়ে গিয়েছে ততদিনে। সেই অভিযোগকে খণ্ডন করেন অমিত শাহ এবং একই সঙ্গে যাতে হিংসা সেখানে বন্ধ করা যায় সেই জন্যই রাষ্ট্রপতি শাসন প্রয়োজন, সেই বক্তব্য তিনি পেশ করেন। বিরোধীদের পক্ষ থেকে তৃণমূলের তরফ থেকে সায়নী ঘোষ এবং কংগ্রেসের তরফ থেকে শশী থারুর তারা এই মণিপুর বিল প্রসঙ্গে তারা বক্তব্য রাখেন এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট ছিল যে সরকার এতদিন পর্যন্ত চোখ বন্ধ করেছিল, বিরোধীদের তরফ থেকে বারবার করে অনুরোধ করা সত্ত্বেও এত মানুষকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন এবং মণিপুরের যে অশান্ত পরিস্থিতি তার সমাধানে তারা চেষ্টা করেনি, কিন্তু শেষ মুহূর্তে বিরোধীদের হাত শক্ত হয়ে যেতে পারে সেই আশঙ্কা থেকেই তারা রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন। তো কিন্তু এই সমস্ত দাবিকে খণ্ডন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শেষ পর্যন্ত রাত প্রায় 3:45 নাগাদ এই রাষ্ট্রপতি শাসনের সহমত অর্থাৎ হ্যাঁ ভিত্তিতে অর্থাৎ বহুমতের ভিত্তিতে রাষ্ট্রপতি শাসনের সহমত দেওয়া হয়েছে লোকসভাতেও। ধন্যবাদ মৈত্রেয়ী। রামনবমীতে সতর্ক থাকার বার্তা, শান্তি বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর। প্রতিদিন মিথ্যে কথা বলছেন, কিছু ফেক ভিডিও তৈরি করছে। আগে মনে নেই আপনাদের বাংলাদেশের পিকচার নিয়ে মুর্শিদাবাদের পিকচার বলে দেখিয়েছিল, গুজরাটের পিকচার নিয়ে, রাজস্থানের পিকচার নিয়ে বেঙ্গল বলে দেখিয়েছিল এবং এখনো সেটাই পরিকল্পনা করে ঝুমলা পার্টি করছে। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। রামনবমীতে মিছিল করে, আমাদেরও অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই। সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে, এটাই ধর্ম। ভালো কাজ করুন, মানবিক হন, দানবিক হবেন না দয়া করে। কাজে আমার অনুরোধ থাকবে সবার কাছে, সব কমিউনিটির কাছে, শান্তি বজায় রাখুন। দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না। ইট ইজ ইউর গেম প্ল্যান। এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না। আমরা রামকৃষ্ণকে মানবো, জুমলা পার্টিকে মানবো না। অন্য কোনো প্রোগ্রামকে ডিস্টার্ব করতে যাবেন না, যার যার মতো প্রোগ্রাম করতে দিন। মণিপুরে আগুন লাগালে থামান না। অন্যদিকে রাজ্য জুড়ে রামনবমী পালনের আহ্বান শুভেন্দু অধিকারীর। हम लोग कुछ करने वाला नहीं है, हम हिंदू समाज ये सब काम नहीं करता है। बांग्लादेश का इंसिडेंट का बाद हिंदू लोग अपने आप सोच लिया है घर से निकलकर जय श्री राम की गूंज हर एरिया में उठाना चाहिए। हर घर में ध्वज उठाइए उस दिन, हर गाड़ी में मोटरसाइकिल में भगवा झंडा और लगाकर पूरा दिन घूमते रहिए। सो कॉल्ड सेकुलरिज्म का नारा जो लोग दे रहा है उसका खिलाफ मुंह तोड़ जवाब देने के लिए रामनवमी का पावन दिन है और बंगाल का हिंदू फिर एक बार स्वामी विवेकानंद का धरती में अपने ताकत 6 अप्रैल को दिखाइए।